হ্যালো স্টুডেন্টস, তোমাদের এই ছোট্ট চ্যানেল কম্পোজ স্টাডিজে তোমাদের স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন ঠিকঠাক চলছে। আর কিছুদিন পরেই তোমাদের পরীক্ষা, ঠিক আছে? তোমাদের পরীক্ষা কিন্তু চলে এসেছে, আগস্টের 4 তারিখ তোমাদের পরীক্ষা। তো এই সময়ে তোমাদের কিন্তু পিওয়াইকিউগুলো যদি করা না থাকে তো পিওয়াইকিউগুলো কিন্তু খুব ভালোভাবে করতে হবে, ঠিক আছে? কারণ পিওয়াইকিউ করলে তোমরা এক্সামের প্যাটার্নটাকে ঠিকঠাক বুঝতে পারবে যে কী ধরনের প্রশ্ন আসে, আর কোশ্চেনগুলো যদি তোমরা ঠিকঠাক সলভ করতে পারো তাহলে কিন্তু তোমাদের একটা কনফিডেন্সও বিল্ড হবে, ঠিক আছে? গতকাল তোমরা দেখেছো যে লাইফ সায়েন্সের 2021-এর সেটটি, আজকে আমরা এখানে ফিজিক্যাল সায়েন্স 2023 সেটটি দেখব। এখানে ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 মিলে টোটাল 20টি প্রশ্ন আছে। তোমাদের মধ্যে অনেকেই বলছো যে 2023-এর কোশ্চেন সেটটি করানোর কথা। এই যে 2023-এর কোশ্চেন সেটটি চলে এসেছে, তোমরা কমপ্লিট ক্লাসটি দেখবে। যদি ক্লাসটি তোমাদের ভালো লাগে, যদি প্রতিটি প্রশ্নের সলিউশন এক্সপ্লেনেশন যদি তোমাদের ভালো লাগে, যদি কোশ্চেনগুলো বুঝতে তোমাদের সুবিধা হয়, তাহলে অবশ্যই তোমরা ক্লাসটি এটি লাইক করে দেবে। আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই যে বেল আইকন রয়েছে, বেল আইকন ট্যাপ করে নোটিফিকেশন অল করে রাখো, যাতে কোনো ক্লাসের নোটিফিকেশন মিস না হয়, ঠিক আছে? আর এই পিডিএফটি তোমরা কোথায় পাবে? পিডিএফ পাবে আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। এই দুই গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। তোমরা এখনই নয়তো বা ক্লাস শেষে এই গ্রুপগুলো ভিজিট করে সেখান থেকে তোমাদের প্রয়োজনীয় সমস্ত পিডিএফ এখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে? তাহলে চলো আজকে আমাদের প্রথম প্রশ্ন দেখে নিই। প্রশ্ন শুরু করার আগে আমি বলে দিতে চাই যে তোমরা একটা এক্সট্রা খাতা পাশে রাখবে, খাতা পেন, ঠিক আছে? কারণ এখানে এই স্লাইডে আমি যত কিছু লিখব সমস্ত লেখা কিন্তু পিডিএফে তোমাদের থাকবে না, তাই তোমরা ভিডিও পজ করে সাথ লিখে রাখবে যেটা যে স্লাইডে লেখানো হবে, ঠিক আছে? চলো দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, যে নিচের কোনটি খাবার সোডার মূল উপাদান? খাবার সোডা অথবা বেকিং সোডার মূল উপাদান কোনটি? অপশন দেওয়া আছে NaHCO3 সোডিয়াম বাইকার্বনেট, তারপর Na2CO3 সোডিয়াম কার্বনেট, NaCl সোডিয়াম ক্লোরাইড, নাকি HCl হাইড্রোজেন ক্লোরাইড। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে কি অপশন নাম্বার এ। খাবার সোডা বা বেকিং সোডার মূল উপাদান হলো সোডিয়াম বাইকার্বনেট, ঠিক আছে? বেকিং থেকে মনে করেছিলাম যে বাই, আর কাপড় কাচা হলো কাপড় কাচার থেকে মনে করেছিলাম যে কার্বনেট। মনে আছে তোমাদের? কাপড় কাচা থেকে কার্বনেট আর বেকিং থেকে বাই। তাহলে বেকিং সোডা বা খাবার সোডার মূল উপাদান হলো সোডিয়াম বাইকার্বনেট আর কাপড় কাচা সোডা হলো সোডিয়াম কার্বনেট, ঠিক আছে? নেক্সট 42 নম্বর প্রশ্ন বলেছে কোন সূত্র থেকে বলের সংজ্ঞা নির্ণয় করা যাবে? বলের সংজ্ঞা, ডেফিনেশন অফ ফোর্স, আমরা কোন সূত্র থেকে নির্ণয় করতে পারি? নিউটনের কোন সূত্র থেকে? অপশন দেওয়া আছে তৃতীয় গতিসূত্র, আপেক্ষকতা তত্ত্ব, প্রথম গতিসূত্র, নাকি আর্কিমিডিসের নীতি। এখানে রাইট আনসার হয়ে যাচ্ছে তোমাদের অপশন নাম্বার সি, নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা বলের সংজ্ঞা নির্ণয় করতে পারি, ঠিক আছে? নেক্সট 43 নম্বর প্রশ্ন বলেছে 1 MB মেমোরি থেকে 1 GB মেমোরি প্রায় ড্যাশ গুণ বড়। 1 MB মেমোরি থেকে 1 GB মেমোরি প্রায় কত গুণ বড়? অপশন দেওয়া আছে 10, 1000, 100, নাকি 2। 1 MB, ঠিক আছে, আর 1 GB, মানে 1 GB 1 MB থেকে প্রায় কত গুণ বড়? আমরা জানি যে 1024 MB মানেই হলো গিয়ে 1 GB, তাই তো? 1024 MB মানেই 1 GB। আমরা সকলেই ডেটা ইউজ করি, সকলেই ডেটা প্যাক রিচার্জ করে থাকি, তো আমরা সকলেই জানি কিন্তু যে 1 GB ইকুয়ালস টু 1024 MB। তাহলে এখানে 1 MB মেমোরির থেকে 1 GB মেমোরি প্রায় 1000 গুণ বড়। প্রায় বলেছে তাই আমরা 1000টাকেই চুজ করব, ঠিক আছে? প্রায় 1000 গুণ বড়। নেক্সট 44 নম্বর প্রশ্ন বলেছে এলপিজির বা রান্নার গ্যাস যে রয়েছে তার মূল উপাদান কি? অপশন আছে প্রোপেন ও বিউটেন, মিথেন, প্রাকৃতিক গ্যাস, নাকি অ্যাসিটিলিন। খুব ইজি কোশ্চেন ছিল, 2023-এর প্রশ্ন তোমরা দেখবে খুব ইজি ছিল, ঠিক আছে? কিছু 2-1টা প্রশ্ন ছিল যে একটু ভালো, তাছাড়া বাকি সমস্ত প্রশ্ন কিন্তু একদম জলের মতো সহজ ছিল। 44 নম্বর প্রশ্নে বলেছে রান্নার গ্যাসের বা এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এর মূল উপাদান হলো। সকলেই তোমরা জানো, রাইট আনসার হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার এ, প্রোপেন এবং বিউটেন, ঠিক আছে? রান্নার গ্যাসের মূল উপাদান হলো প্রোপেন ও বিউটেন। নেক্সট 45 নম্বর প্রশ্ন বলেছে সালফিউরিক অ্যাসিড হলো। সালফিউরিক অ্যাসিড H2SO4 সালফিউরিক অ্যাসিড হলো একক্ষারীয়, দ্বিক্ষারীয়, ত্রিক্ষারীয়, নাকি চতুক্ষারীয়। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি। তোমাদের এটা করানো হয়েছিল কারণ H2SO4 জলীয় দ্রবণে কী হবে, ভেঙে গিয়ে 2টি H+ আয়ন দিতে পারে। H2SO4 জলীয় দ্রবণে যদি বিয়োজিত হয়ে যায় তাহলে H2SO4 কিন্তু 2টো H+ আয়ন দিতে পারে, ঠিক আছে? H2SO4 এটা যদি বিয়োজিত হয়ে যায় এটা তৈরি করবে 2H+ প্লাস SO4 2-। জলীয় দ্রবণে 2টি H+ আয়ন দিচ্ছে জন্যই, ঠিক আছে, 2টি H+ আয়ন প্রতিস্থাপিত হচ্ছে বা প্রতিস্থাপিত করা যাবে জন্যই আমরা সালফিউরিক অ্যাসিডকে দ্বিক্ষারীয় বা ডাইবেসিক অ্যাসিড বলে থাকি, ঠিক আছে? নেক্সট 46 নম্বর প্রশ্ন দেখা বলেছে H2S এর ক্ষেত্রে নিচের কোন উক্তিটি সত্য? অপশন আছে এটি একটি শক্তিশালী ক্ষার, এটি নিরপেক্ষ, এটি মৃদু অ্যাসিড, নাকি এটি একটি শক্তিশালী অ্যাসিড। দেখো আমরা জানি যে H2SO4 হলো এক ধরনের অ্যাসিড,
এবারে প্রথমে দেওয়া আছে একটি শক্তিশালী ক্ষার, এটা একেবারেই ভুল। তারপর দেওয়া আছে এটি নিরপেক্ষ অর্থাৎ নিউট্রাল, একেবারেই না, এটা এক ধরনের অ্যাসিড। এবারে সি এবং ডির মধ্যে তোমাদের কনফিউশন হতে পারে যে এটা মেজু অ্যাসিড নাকি শক্তিশালী অ্যাসিড, মানে উইক অ্যাসিড নাকি স্ট্রং অ্যাসিড। তোমাদের বলে রাখি রাইট আনসার হয়ে যাবে আমাদের এখানে অপশন নাম্বার সি। ঠিক আছে, H2S হলো একটি মৃদু অ্যাসিড বা উইক অ্যাসিড। নেক্সট 47 নম্বর প্রশ্ন দেখো, বলেছে একটি অঙ্ক দেওয়া আছে, বলেছে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে জলের সাধারণ লবণের দ্রাব্যতা বা সলিবিলিটি দেওয়া আছে 40, ওই উষ্ণতায় মানে সেম 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 100 গ্রাম সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে প্রায় কতটা লবণের প্রয়োজন হবে। সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে বলেছে। ঠিক আছে, সম্পৃক্ত দ্রবণ, আমাদের দ্রবণের যে পরিমাণ সেটা দেওয়া আছে 100 গ্রাম। আমাদের বলেছে যে কতটা সাধারণ লবণ অথবা আমাদের কতটা সলিউট বা দ্রাব্যের প্রয়োজন হবে। আমরা সলিবিলিটির কী সূত্র জানি, সলিবিলিটি বা দ্রাব্যতা। ঠিক আছে, দ্রাব্যতা সমান সমান দ্রাবের পরিমাণ বাই দ্রাবকের পরিমাণ ইন্টু 100, এটা আমরা সূত্র জানি। এবারে দেখো আমাদের এখানে কিন্তু দ্রবণের পরিমাণ দেওয়া আছে, আমাদের দ্রাবক দেওয়া নেই। আমাদের বের করতে হবে কতটা সাধারণ লবণ প্রয়োজন। যেহেতু বলেছে দ্রবণ তৈরি করতে হবে, জলীয় দ্রবণ জলের মধ্যে দিয়েছে, তাহলে লবণ হয়ে যাবে দ্রাব্য এবং জল হয়ে যাবে দ্রাবক। তাহলে আমাদের যেহেতু লবণের পরিমাণ বের করতে বলেছে, আমরা লবণকে বা দ্রাবকে ধরে নিলাম যে এক্স। তাহলে একটা দ্রবণের মধ্যে কি থাকবে, দ্রাব এবং দ্রাবক, মানে দ্রাব এবং দ্রাবক যুক্ত হয়েই কি তৈরি করে, দ্রবণ তৈরি করে। তাহলে টোটাল আমাদের দ্রবণ দেওয়া আছে 100 গ্রাম, তার মধ্যে থেকে এক্স যদি আমাদের দ্রাব হয়ে থাকে তাহলে আমাদের দ্রাবকের পরিমাণ কত হবে, 100 মাইনাস এক্স, এটাই হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে আমাদের দ্রাবকের পরিমাণ আর এটা হয়ে যাবে আমাদের দ্রাবের পরিমাণ। ঠিক, এবারে মানগুলো বসিয়ে দাও। দেখো আমি তোমাদের মুছে দিচ্ছি, তোমরা লিখে নাও, এতটুকু লিখে নিয়েছো, মুছে দিলাম। দেখো সূত্রটা কী ছিল, দ্রাব্যতা সমান সমান দ্রাব বাই দ্রাবক গুণ 100, তাই তো? এটা বুঝে নিও লেখাটা, এটা হলো আমাদের সূত্রটা। ঠিক আছে, এবারে আমরা কী পরিমাণ বের করলাম, দ্রাবের পরিমাণ বের করলাম এক্স আর দ্রাবকের পরিমাণ বের করলাম 100 মাইনাস এক্স। ঠিক আছে, মানগুলো বসিয়ে দাও। দ্রাব্যতা আমাদের দেওয়া আছে কত, 40 ইকুয়ালস টু আমাদের দ্রাবর মান দেওয়া আছে এক্স আর দ্রাবকের মান দেওয়া আছে 100 মাইনাস এক্স। ঠিক আছে, ইন্টু 100, বুঝতে পারলে? এবারে এখানে 0 কেটে দাও। এটা যদি ক্যালকুলেট করার পরে তোমাদের এক্সের মান আসবে 28.57 গ্রাম। ঠিক আছে, তাহলে আমাদের লবণের পরিমাণ কতটা সাধারণ লবণের প্রয়োজন হবে, সেটা হলো 28.57 গ্রাম। তোমরা এটা ক্যালকুলেট করেছো, যদি না করে থাকো এখনই ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে দেখো যে তোমাদের 28.57 আসছে কি না। এসেছে? যদি এসে থাকে তাহলেই কিন্তু তোমার অঙ্কটা ঠিক হয়েছে, যদি না এসে থাকে তাহলে কিন্তু ভুল। অনেকেই এই কোশ্চেনটাকে কিন্তু ভুলভাবে সলভ করে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ভুলভাবে কীভাবে তোমরা সলভ করতে পারো। অনেকেই দেখো কীভাবে ভুলভাবে এটাকে সলভ করে কোশ্চেনটাকে। এখানে দেখো আমাদের দ্রবণতা বা দ্রাব্যতা দেওয়া আছে 40, ঠিক আছে, তারা 40 লিখলো দ্রাব্যতার জায়গায়। এবারে সূত্র অনুযায়ী উপরে আমাদের দ্রাব্য লিখতে হবে আর দ্রাব্যের মান আমাদের এখানে বের করতে হবে, তাই তারা দ্রাব্যকে উপরে এক্স ধরে নিল। এবারে যে ভুলটা এরা করে সেটা হলো গিয়ে এখানে দেখো 100 গ্রাম আমাদের কী দেওয়া আছে, দ্রবণ দেওয়া আছে। ঠিক আছে, 100 গ্রাম দ্রবণ, আর এখানে এরা কিন্তু দ্রাবকের জায়গায় দ্রবণের মানটা বসিয়ে দেয়। ঠিক আছে, 100 বসিয়ে দিল আর গুণ এই যে সূত্রের 100। এবারে দেখো এই 100 কাটা গেলে আমাদের দ্রাবকের মানটা আসছে 40 গ্রাম, যেটা একেবারেই কিন্তু ভুল আনসার। ঠিক আছে, এখানে দেখো তোমাদের 40 গ্রামও কিন্তু দেওয়া আছে। এভাবে যদি তোমরা বের করো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তোমাদের পড়তে হবে যে এখানে দ্রাবক নয়, এটা দ্রবণ দেওয়া আছে, আর দ্রবণের মধ্যে দ্রাবক উভয়ই বর্তমান থাকে। ঠিক আছে, প্রথমে যেভাবে তোমাদের করালাম সেটা হয়ে যাবে রাইট প্রসেস, এটা কিন্তু ভুল প্রসেস। চলো নেক্সট 48 নম্বর প্রশ্ন, খুব ইজি একটা কোশ্চেন। বলেছে দুধ একটি, অপশান দেওয়া আছে সম্পৃক্ত দ্রবণ, অতিপৃক্ত দ্রবণ, কলয়েড নাকি প্রলম্বন। রাইট আনসার এখানে হয়েছে তোমাদের অপশন নাম্বার সি, কলয়েড। দুধ হলো এক ধরনের কলয়েড। ঠিক আছে, নেক্সট 49 নম্বর প্রশ্ন। বলেছে একটি পাত্র কানায় কানায় পূর্ণ করে একটি তরল রাখা আছে, দেখা গেল পাত্রটি উত্তপ্ত বা ঠান্ডা করলেও সর্বদাই কানায় কানায় পূর্ণ থাকবে, তরল। ঠিক আছে, পাত্রের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ দেওয়া আছে গুণাঙ্ক আলফা, তাহলে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কত হবে? অপশান দেওয়া আছে আলফা বাই 2 আলফা নাকি 3 আলফা। এখানে দেখো ভালো মতো কোশ্চেনটা পড়ো। বলেছে পাত্রটাকে আমরা উত্তপ্ত করলেও কিন্তু তরল সেই পাত্রের মধ্যে কানায় কানায় পূর্ণ থাকে, অর্থাৎ আমরা বলতে পারি যে জল যতটা এক্সপ্যান্ড হচ্ছে, ঠিক আছে, জল যতটা প্রসারিত হচ্ছে তাপ দেওয়ার ফলে, সেই পাত্রটিও কিন্তু সেম অ্যামাউন্টেই কিন্তু সেও এক্সপ্যানশন হচ্ছে, অর্থাৎ তার মধ্যেও প্রসারণ ঘটছে। তাহলে দুটো প্রসারণ যদি একই থাকে তাহলে কি জল পাত্রে সবসময় কানায় কানায় পূর্ণ থাকবে।
তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে জলের প্রসারণ সমান সমান কন্টেইনারের প্রসারণ। এবারে জলের প্রসারণটা কি? জলের প্রসারণটা হলো ভলিউম যে বাড়ছে, ভলিউমের প্রসারণ হবে। আর কন্টেইনার বা ভেসেলস যে দেওয়া আছে আমাদের পাত্র, এই পাত্রের যে প্রসারণ সেটা কি? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হবে। এবারে আমরা সূত্র জানি কি? যে ভলিউম প্রসারণ গুণাঙ্ক সমান সমান বা আয়তন প্রসারণ গুণাঙ্ক সমান সমান 3 গুণ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এবারে এই যে এখানে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক যে বলেছে, এখানে আমাদের অ্যাকচুয়ালি বের করতে হবে তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে আমরা জানি যে আয়তন প্রসারণ গুণাঙ্ক সমান সমান গামা ইকুয়ালস টু 3 আলফা। ঠিক আছে, গামা ইকুয়ালস টু 3 আলফা। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি। বুঝতে পারলে? ডি নাম্বার হয়ে যাবে আমাদের রাইট আনসার। নেক্সট 50 নম্বর প্রশ্ন বলেছে, প্রদর্শিত চিত্রের মতো একটি আলোকরশ্মি বায়ু মাধ্যম থেকে এসে একটি সমান্তরাল কাচফলকের একদিকে 32 ডিগ্রি কোণে আপতিত হলে এবং উল্টো দিক থেকে থিটা ডিগ্রি কোণে নির্গত হলে বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 1.5, মিউ দেওয়া আছে 1.5 হলে এই যে থিটার মানটা আমাদের কত বের করতে হবে। এখানে আমাদের আপতন কোণ দেওয়া আছে 32 ডিগ্রি, এই কোণটা আমাদের দেওয়া আছে, আমাদের এখানে এই থিটা মানটা বের করতে বলেছে। এবারে তোমাদের আলোর কোশ্চেন করানোর সময় আমি তোমাদের বলেছিলাম যে একটা যদি সমান্তরাল কাচফলকের মধ্যে এদিকে যদি আলো আপতিত হয়, তাহলে তারপর এটা ভেদ করে যখন আবার বায়ু মাধ্যমে ফিরে আসবে তখন কিন্তু এই যে আপতিত রশ্মি, ঠিক আছে, আপতিত রশ্মি আর এই যে একদম বাইরে যখন প্রতিফলিত রশ্মি, এই দুই রশ্মি কিন্তু পরস্পরের সমান্তরাল হয়। ঠিক আছে, তাহলে এটা যদি অভিলম্ব হয়, এদিকে একটা কোণ আর এই একটা কোণ, এই দুটো কি? সমান্তরাল কোণ। এবারে অবিলম্বের সাথে যদি আপতিত রশ্মি এখানে 32 ডিগ্রি কোণ করে থাকে, তাহলে এই যে রশ্মিটি আছে এই রশ্মির সাথেও এই কোণটা কি হয়ে যাবে? 32 ডিগ্রি। মানে এই যে এরকম দেখো, এখানে আমাদের 32 দেওয়া আছে আর এখানেও কি সেম, এটা এই রশ্মি আর এই রশ্মি, এই দুই রশ্মি কিন্তু সমান্তরাল। তাহলে এটা যদি আমাদের কি হয়? 32 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাও আমাদের হয়ে যাবে 32 ডিগ্রি। রাইট আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার এ। ঠিক আছে, বুঝতে পারলে? চলো নেক্সট 51 নম্বর প্রশ্ন দেখো, বলেছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রাখা 100 গ্রাম বরফ গলিয়ে সম্পূর্ণ বাষ্পীভূত করতে কত পরিমাণ তাপের প্রয়োজন? এখানে বরফ গলনের লিন তাপ দেওয়া আছে, জলের আপেক্ষিক তাপ এবং জলের বাষ্পীভবনের তাপ দেওয়া আছে। ঠিক আছে, 80 ক্যালোরি পার গ্রাম, 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড এবং 540 ক্যালোরি পার গ্রাম। দেখো এই কোশ্চেনটি একটু বড় হবে কিন্তু খুব সহজ কোশ্চেন। দেখো কোশ্চেনটা আমরা কীভাবে করবো? সবার প্রথমে আমাদের এখানে আইস দেওয়া আছে, এই আইসটাকে আমাদের নিয়ে যেতে হবে কোথায়? ওয়াটারে। ঠিক আছে, এই ওয়াটারটাকে তারপর আমাদের নিয়ে যেতে হবে কোথায়? বাষ্পে। দেখো যখন বরফ জলে পরিণত হবে, সবার প্রথমে কি হবে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বরফ আছে, সেই বরফটা গলে জলে পরিণত হবে এবং তার উষ্ণতা থাকবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। পড়েছি আমরা যে লিন তাপ, এখানে লিন তাপ কাজ করে অবস্থার পরিবর্তন করার জন্য, কিন্তু উষ্ণতার পরিবর্তন কোনোরূপ হবে না। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বরফ ছিল, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তরলে পরিণত হবে, শুধুমাত্র অবস্থার পরিবর্তন হবে, কোনোরূপ উষ্ণতার পরিবর্তন হবে না। তাহলে সবার প্রথম আমাদের যেটা তাপ প্রয়োজন সেটা হলো Q1 ইকুয়ালস টু ml। এখানে এল হলো লেটেন্ট হিট অথবা লিন তাপ। এম আমাদের দেওয়া আছে কত? 100 গ্রাম আইস বা বরফ ইন্টু লেটেন্ট হিট হলো 80। তাহলে এখানে আমাদের হয়ে যাচ্ছে 8000 ক্যালোরি। ঠিক আছে, তারপর এটা আমাদের চলে আসলো কোথায়? 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি জলে। এবারে 0 ডিগ্রি জলটাকে আমরা 100 ডিগ্রি জলে নিয়ে যাব। ঠিক আছে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড জলে নিয়ে যাব। সেখানে আমাদের কতটা তাপ প্রয়োজন হবে? Q2 ধরে নেব, সেটাকে Q2 ধরে নিলে আমাদের এখানে যে সূত্রটা দিতে হবে সেটা হলো MS ডেল্টা টি। এখানে M কত দেওয়া আছে? 100 গ্রাম। 100 গ্রাম জল, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 100 গ্রাম জলকে আমাদের 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আবার জলে নিয়ে যেতে হবে, মানে আমাদের তাপ দিতে হবে। এবারে এখানে দেখো এই যে জলের আপেক্ষিক তাপ, মানে এস হলো জলের আপেক্ষিক তাপ, দেওয়া আছে কত? 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, গুণ আমাদের 1 লিখতে হবে এবং টেম্পারেচার আমাদের 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে যেতে হবে। আমরা জানি যে ডেল্টা টি ইকুয়ালস টু T2 মাইনাস T1। এখানে T2 হলো 100 ডিগ্রি সেন্টিগ্রেড আর T1 হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 100 থেকে 0 বিয়োগ করলে কত হবে? এখানে 100 হবে। তাহলে এখানে দেখো আমাদের কত আসছে? 10,000 এত ক্যালোরি। ঠিক আছে, এবারে লাস্ট প্রসেস সেটা হলো আমাদের বলেছে বাষ্পে নিয়ে যেতে হবে। ঠিক আছে, বাষ্পীভূত করে দিতে হবে। মানে এখন জল 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে আছে, এবারে জলকে আমাদের বাষ্পে পরিণত করতে হবে। মানে সেখানে 100 ডিগ্রি সেন্টিগ্রেড জলটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড বাষ্পে পরিণত হবে, শুধুমাত্র অবস্থার পরিবর্তন হবে, কোনো উষ্ণতার পরিবর্তন হবে না। এখানে আমাদের কি লিখতে হবে? Q3 ইকুয়ালস টু ml। এখানে যে এল ছিল প্রথমে Q1-এ, এই এল ছিল বরফ গলনের লিন তাপ। এবারে এই যে Q3-তে যে এল আছে, এই এল হলো জলের বাষ্পীভবনের লিন তাপ। আমাদের পরিমাণ কত ছিল? জল 100 গ্রাম, আর এখানে আমাদের বাষ্পীভবনের লিন তাপ কত? 540। তাহলে এটা ক্যালকুলেট করলে এখানে আসবে আমাদের 54000 ক্যালোরি। ঠিক আছে, এবারে আমাদের বলেছে যে টোটাল আমাদের কতটা তাপ প্রয়োজন, কত পরিমাণ টোটাল তাপের প্রয়োজন আমাদের হবে।
Q1 Q2 এবং Q3 সবগুলোকে যদি আমরা যোগ করে দিই তাহলে আমাদের রাইট আনসার হয়ে যাবে। তাহলে আমাদের কিউ টোটাল এখানে যেটা বেরোবে সেটা হলো 72,000 ক্যালোরি। ঠিক আছে, এই 72,000 ক্যালোরিকে আমরা কি লিখতে পারি, 72 কিলো ক্যালোরি। রাইট আনসার হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার এ। বুঝতে পারলে? সবার প্রথমে কি ছিল, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বরফ ছিল, সেটাকে আমরা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সবার প্রথমে জলে নিয়ে গেলাম। তারপর 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলে নিয়ে গেলাম। এবারে এই 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলকে আমরা তারপরে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বাষ্পে নিয়ে গেলাম। এখানে আমাদের Q1 Q2 Q3 3 ধরনের তাপের প্রয়োজন ছিল। এই 3 ধরনের তাপকে যোগ করেই কিন্তু আমরা টোটাল তাপ পাবো, মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রাখা 100 গ্রামের কোনো বরফে গলিয়ে সম্পূর্ণ বাষ্পীভূত করতে। ঠিক আছে, বুঝতে পারলে কীভাবে করলাম অঙ্কটা? ভালো ছিল কোশ্চেনটা। যদি বুঝতে না পারো একবার পিছিয়ে গিয়ে কমপ্লিট যদি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। চলো নেক্সট 52 নম্বর প্রশ্ন, এবং বাচ্চাদের একটা প্রশ্ন বলেছে 1 ন্যানোমিটার সমান সমান কত? অপশন দেওয়া আছে 10⁻³ মিটার, 10⁻6 মিটার, 10⁻9 মিটার, নাকি 10⁻12 মিটার। এখানে রাইট আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার সি। ঠিক আছে, 10⁻9 মিটার ইকুয়ালস টু 1 ন্যানোমিটার। নেক্সট 53 নম্বর প্রশ্ন বলেছে জিপিএস শব্দের অর্থ কী, বা জিপিএসের ফুল ফর্ম আমাদের জিজ্ঞেস করেছে। অপশন দেওয়া আছে গ্লোবাল পোজ সিস্টেম, গ্লোবাল পলিসিলিকন স্টোর, গ্লোবাল পজিশনিং সিস্টেম, নাকি গ্লোবাল পজিশন স্ট্রাকচার। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, গ্লোবাল পজিশনিং সিস্টেম। ঠিক আছে, নেক্সট 54 নম্বর প্রশ্ন বলেছে পৃথিবীর বায়ুমণ্ডলের মূল অংশ হলো। অপশন দেওয়া আছে অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন, নাকি নাইট্রোজেন। রাইট আনসার হয়ে যাবে আমাদের এখানে অপশন নাম্বার ডি, নাইট্রোজেন হলো পৃথিবীর বায়ুমণ্ডলের মূল অংশ, যেটা অ্যাপ্রক্সিমেট 78% থাকবে। ঠিক আছে, নেক্সট 55 বা 55 নম্বর প্রশ্ন বলেছে বল এবং বেগের গুণফলকে কী বলা হয়? অপশন দেওয়া আছে কাজ, ক্ষমতা, শক্তি, নাকি ভরবেগ। এফ বল, ঠিক আছে, ইন্টু ভি, এফ ডট ভি অথবা এফ ইন্টু ভি বা এফ গুণ ভি, বা বল এবং বেগের গুণফলকে আমরা বলে থাকি ক্ষমতা অথবা পাওয়ার। ঠিক আছে, রাইট আনসার আমাদের এখানে হয়ে যাবে অপশন নাম্বার বি। বুঝতে পারলে? ঠিক আছে, এই পর্যন্ত ছিল আমাদের ক্যাটাগরি 1-এর প্রশ্ন। এখন আমরা ক্যাটাগরি 2-র প্রশ্ন দেখবো। চলো, তোমরা অপশানগুলো ভালো মতো পড়বে, একটি প্রশ্নে কিন্তু একাধিক উত্তর হতে পারে। দেখো, সবার প্রথমে এই কোশ্চেনটি যে দেওয়া আছে বলেছে একটি বেলুন হাওয়া দিয়ে ফুলিয়ে মুখ বেঁধে দেওয়া হলো, তাহলে কি পরিবর্তন দেখা যাবে তার মধ্যে? ভিতরের সমস্ত বায়বীয় যে অণুগুলো রয়েছে সেই অণুগুলো নিজ নিজ অবস্থানে অনড় হয়ে যায়। ওই বায়বীয় অণুগুলির মধ্যে অনেক খালি জায়গা পড়ে থাকে। ওই বায়বীয় অণুগুলি চতুর্দিকে যত্রতত্র চলাচল করতে থাকে এবং প্রায়শই ভিতর থেকে বেলুনের গায়ে আঘাত করতে থাকে এবং ভিতরের বায়ু কঠিন বস্তুতে পরিণত হয়। দেখো, অপশন নাম্বার এ দেওয়া আছে ভিতরের সমস্ত বায়বীয় অণুগুলি নিজ নিজ অবস্থানে অনড় হয়ে থাকে, একেবারেই নয়, তারা কিন্তু যত্রতত্র চলাফেরা করতে থাকে। এটা ভুল। তারপর বলেছে ওই বায়বীয় অণুগুলির মধ্যে অনেক খালি জায়গা পড়ে থাকে, একেবারেই ঠিক, অনেক খালি জায়গা পড়ে থাকবে। তারপর বলেছে যে ওই বায়বীয় অণুগুলি চতুর্দিকে যত্রতত্র চলাচল করতে পারে এবং প্রায়শই ভিতর থেকে বেলুনের গায়ে আঘাত করতে থাকে, একেবারেই ঠিক, যত্রতত্র চলাচল করবে এবং তারা ভেতর থেকে বেলুনের গায়ের দিকে কিন্তু একটা আঘাত দেবে, অর্থাৎ একটা চাপ সৃষ্টি করবে। তারপর বলেছে ভিতরের বায়ু কঠিন বস্তু পরিণত হয়, একেবারেই ভুল, বায়ু অবস্থাতেই থাকে। তাহলে আমাদের এখানে রাইট আনসার হয়ে যাচ্ছে কি অপশন নাম্বার বি এবং সি। ঠিক আছে, নেক্সট 17 নম্বর প্রশ্ন বলেছে ফুটন্ত জলের চেয়ে স্টিম অনেক বেশি জ্বলন সৃষ্টি করে, এর কারণ কি? অপশন দেওয়া আছে স্টিম অনেক বেশি জোরে শরীর আঘাত করে, একই পরিমাণ স্টিমে ফুটন্ত জলের চেয়ে অনেক বেশি তাপ থাকে, স্টিম এক ধরনের বাষ্প, নাকি ফুটন্ত জলের চেয়ে স্টিম অনেক বেশি গরম। এখানে আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার কী দেখো, শুধুমাত্র একটি এখানে রাইট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি। স্টিম অনেক বেশি জোরে শরীর আঘাত করে। দেখো, এখানে আমাদের ফোর্সের কোনো কিন্তু কাজ নেই শরীরে জ্বলন সৃষ্টি করার জন্য, তাই আমাদের অপশন নাম্বার এ তো হচ্ছেই না, বি হয়ে যাবে আমাদের রাইট আনসার। সিতে দেখো বলেছি স্টিম এক ধরনের বাষ্প, এই বাষ্প ভ্যাপরের সাথে কোনো সম্পর্ক নেই জ্বলন সৃষ্টি করতে, তাই এটাও আমাদের রাইট আনসার হচ্ছে না। তারপর দেওয়া আছে ফুটন্ত জলের চেয়ে স্টিম অনেক বেশি গরম, এটাও কিন্তু ঠিক নয়। এটার দেখো এক্সপ্লেনেশন কী হবে, ধরো 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল আছে আর 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বাষ্প আছে। ঠিক আছে, এই দুই ক্ষেত্রে দেখো এদের দুজনেই কিন্তু সেম টেম্পারেচারে আছে, এদের উষ্ণতা কিন্তু সেম, তবুও বাষ্প কিন্তু বেশি জ্বলন সৃষ্টি করতে পারবে। কারণ দেখো এই 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে জল থাকবে, এই জলের সাথে যদি আমরা 540 ক্যালোরি তাপ গুণ করে দিই তাহলেই কিন্তু আমাদের বাষ্পে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তৈরি হবে। ঠিক আছে, 100 ডিগ্রি সেন্টিগ্রেডের বাষ্প তৈরি হবে। অতএব বাষ্পের মধ্যে কিন্তু হিট এনার্জিটা বেশি থাকে জলের থেকে, একই উষ্ণতায় থাকলেও বাষ্পের মধ্যে হিট এনার্জি বেশি থাকবে। ঠিক আছে, তাই আমাদের ডি নাম্বারও কিন্তু রাইট আনসার হয়ে যাচ্ছে না, বি নাম্বার হয়ে যাবে আমাদের রাইট আনসার। একই পরিমাণ স্টিমে ফুটন্ত জলের চেয়ে অনেক বেশি তাপ থাকে। ঠিক আছে, নেক্সট 58 নম্বর প্রশ্ন বলেছে দেখো নিচের কোন কোন উক্তিগুলি সঠিক? অপশন দেওয়া আছে তরল এবং গ্যাসের সঠিক আয়তন থাকে কিন্তু কোনো আকৃতি থাকে না, কঠিন পদার্থের সঠিক আয়তন এবং আকৃতি থাকে, কঠিন পদার্থগুলির মধ্যে কখনোই ব্যাপন ও বিক্ষেপণ হয় না, আর গ্যাসীয় পদার্থের কোনো সঠিক আকৃতি নেই।
এখানে আমাদের রাইট আনসার কী হয়ে যাবে, অপশন নাম্বার বি এবং অপশন নাম্বার ডি। ঠিক আছে, তরল এবং গ্যাসের সঠিক আয়তন থাকে, একেবারেই ভুল। তরলের আয়তন রয়েছে, গ্যাসের কিন্তু কোনোরূপ আয়তন নেই। তারপর বলেছে যে কঠিন পদার্থগুলির মধ্যে কখনোই ব্যাপন বা বিক্ষেপণ দেখা যায় না, এটাও ভুল। এদের মধ্যে কখনো কখনো ব্যাপন এবং বিক্ষেপণ দেখা যায়। ঠিক আছে, নেক্সট 59 বা 59 নম্বর প্রশ্ন দেখা বলেছে, একটি বাজি সোজা উপরের দিকে ছুঁড়ে দেওয়াতে ফেটে দু টুকরো হয়, এক টুকরো উল্লম্বের সাথে 45 ডিগ্রি কোণে ডান দিকে চলে গেলে অপর অংশটি উল্লম্বের সাথে একই 45 ডিগ্রি কোণে বাঁ দিকে চলে যাবে। এর মূল কারণ কি? এখানে ধরো ফেটে গেল বম, একটা ডান দিকে চলে গেল, একটা বাঁ দিকে চলে গেল, দুটি কোণ 45 ডিগ্রি কোণ করে চলে গেল। এটা কেন হয়, এর কারণ কি? অপশন আছে নিউটনের প্রথম গতিসূত্র, ভরবেগের সংরক্ষণ সূত্র, অভিকর্ষজ ত্বরণ, নাকি বাজি ফাটার শব্দ। দেখো সবার প্রথমেই দেওয়া আছে নিউটনের প্রথম গতিসূত্র। নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা বলের সংজ্ঞা পাই, মানে আমরা জানি যে বাইরে থেকে কোনোরূপ যদি আমরা বল প্রয়োগ করে থাকি তাহলে কোনো একটা স্থির বস্তুকে আমরা চলমান করতে পারবো এবং একটি চলমান বস্তুকে আমরা স্থির করতে পারবো, তার আমরা দিকের পরিবর্তন করতে পারবো। এখানে আমাদের এক্সটার্নাল ফোর্সের কথা বলা হয়েছে, কিন্তু এই যে বম যে উপরে গিয়ে ফেটে গেল, এখানে কিন্তু কোনোরূপ এক্সটার্নাল ফোর্স ইউজ করা হয় না। ঠিক আছে, কোনো বাহ্যিক বল প্রয়োগ করা হয় না, এখানে সম্পূর্ণটা নিজের ইন্টারনাল ফোর্স, ঠিক আছে, অভ্যন্তরীণ বলের জন্যই হয়ে থাকে। তাই এই নাম্বার কিন্তু আমাদের রাইট আনসার হবে না। তারপর বলেছে ভরবেগের সংরক্ষণ সূত্র, এটা একেবারেই ঠিক, যেহেতু এই বম ফাটার ক্ষেত্রে কোনো এক্সটার্নাল ফোর্স, ঠিক আছে, এক্সটার্নাল ফোর্সের যেহেতু কোনো রূপ ব্যবহার নেই, এখানে এফ এক্সটার্নাল কি, এফ এক্সটার্নাল হলো গিয়ে 0। আর আমরা জানি যে এফ এক্সটার্নাল যদি 0 হয় তাহলে মোমেন্টাম কনজার্ভ হয়, অর্থাৎ ভরবেগ সংরক্ষিত থাকে। তারপর বলেছে অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ নিচের দিকে কাজ করে। যদি অভিকর্ষজ ত্বরণের জন্য এটা হয়ে থাকতো তাহলে কিন্তু এদের এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হরাইজন্টাল শিফট হতো না। ঠিক আছে, তাহলে আমাদের সিও রাইট আনসার হচ্ছে না। তারপর বাজি ফাটার শব্দ, এটা তো একদম ফালতু একটা অপশন দেওয়া ছিল, তাহলে আমাদের রাইট আনসার কী হয়ে যাবে এখানে, অপশন নাম্বার বি, ভরবেগের সংরক্ষণ সূত্রের জন্যই এমনটা হয়ে থাকে। নেক্সট 60 নম্বর প্রশ্ন এবং আজকে আমাদের লাস্ট প্রশ্ন, বলেছে একটি বল কোনো উচ্চতা থেকে নিচে ছেড়ে দিলে এর মধ্যে কি কি দেখা যেতে পারে। দেখো বলেছে বলটি যখন ভূমিতে পৌঁছবার মুহূর্তে স্থিতিশক্তি সর্বনিম্ন এবং গতিশক্তি সর্বোচ্চ হবে, এটা একেবারেই ঠিক। বলটি যখন ভূমিতে পৌঁছবে তখন তার গতিশক্তি সব থেকে বেশি হবে, কারণ তখন তার বেগ সব থেকে বেশি হবে, আর স্থিতিশক্তি সব থেকে কম হবে। আমরা জানি যে কোনো একটা বস্তুকে যদি আমরা নিচ থেকে উপরের দিকে নিয়ে যাই, মানে প্রকৃতির বিরুদ্ধে যদি আমরা কোনোরূপ কাজ করতে থাকি, তাহলে তার মধ্যে স্থিতিশক্তি বেশি পরিমাণে সঞ্চিত হতে থাকে। তারপর যখন প্রকৃতির সপক্ষে সেই ব্যাপারটা হতে থাকে, যেমন একটা বস্তুকে যদি আমরা উপর থেকে নিচের দিকে ফেলে দিই তাহলে সেটা নিচের দিকেই পড়তে চায়, এটা প্রকৃতি ঘটায়, এটা পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের জন্য হয়ে থাকে। এতে কিন্তু স্থিতিশক্তি কমে যায়। ঠিক আছে, যেটা প্রকৃতির বা নেচারের অ্যাকর্ডিং হয়, সমস্ত কিছুতেই স্থিতিশক্তি কমে যায়। আর আমরা যদি নেচারের বিরুদ্ধে এগেনস্টে কোনো কাজ করে থাকি তাহলে সেখানে স্থিতিশক্তি বেড়ে যায়। তারপর বি নাম্বারে দেওয়া আছে, দেখো পতনকালের যে কোনো অবস্থানে মোট শক্তি সমান হবে, একেবারেই ঠিক। এখানে একটা বস্তু আছে, বস্তুটা নিচের দিকে পড়ছে, এখানে ভূমি দেওয়া আছে, এর এই যে সর্বোচ্চ স্থান এবং এই যে সর্বনিম্ন স্থান ভূমি, এর মাঝে যে কোনো অবস্থানে তার মোট শক্তি সমান হবে। মানে এখানে যদি স্থিতিশক্তি বেশি হয় তাহলে গতিশক্তি কম হবে, আর এখানে গতিশক্তি বেশি হয় স্থিতিশক্তি কম হবে। দুটো যদি আমরা যোগ করি, এখানে আমরা স্থিতিশক্তি এবং গতিশক্তি যোগ করে যা মান পাবো, এই অবস্থানেও স্থিতিশক্তি এবং গতিশক্তি যোগ করে আমরা সেম মানই পাবো। ঠিক আছে, তাহলে আমাদের বি নাম্বারও রাইট হয়ে যাচ্ছে। তারপর সি দেওয়া আছে পতনকালের যে কোনো অবস্থানে বলটির স্থিতিশক্তি এবং গতিশক্তি 2 থাকবে, একেবারেই ঠিক। পতনকালের, ঠিক আছে, এই যে একদম হাইয়েস্ট পজিশনে রয়েছে, এই হাইয়েস্ট পজিশনে কিন্তু এখানে কোনো গতিশক্তি নেই, এর ভেলোসিটি এখানে 0। ঠিক আছে, পতনকালের মানে এই হাইয়েস্ট পজিশনের ঠিক নিচের থেকে, যেখান থেকে সে পড়া শুরু করলো। আর এই যে ভূমি দেওয়া আছে, ভূমিতে সংঘর্ষের আগে পর্যন্ত, আগের মুহূর্ত পর্যন্ত, এটাকে আমরা পতনকাল বলবো। এই পতনকালের মধ্যে কিন্তু তার স্থিতিশক্তি এবং গতিশক্তি 2 থাকবে। ঠিক আছে, তাহলে আমাদের সি নাম্বারও হয়ে যাচ্ছে রাইট আনসার। তারপর ডি দেওয়া আছে, বলেছে বলটি যখন ভূমিতে পৌঁছবার মুহূর্তে তখন তার স্থিতিশক্তি সর্বোচ্চ হবে, একেবারেই ভুল। যখন বলটি একদম উপরের দিকে থাকবে, হাইয়েস্ট পয়েন্টে থাকবে, সেখানে তার স্থিতিশক্তি সর্বোচ্চ হবে, গতিশক্তি হবে সর্বনিম্ন। আর যখন বলটি ভূমিতে পৌঁছবার মুহূর্তে আসবে তখন তার গতিশক্তি হবে সর্বোচ্চ এবং স্থিতিশক্তি হবে সর্বনিম্ন। তাহলে আমাদের এটা রাইট আনসার হচ্ছে না। আমাদের এখানে সঠিক উত্তর কী হয়ে যাচ্ছে, অপশন নাম্বার এ, বি এবং সি। ঠিক আছে, তাহলে এই ছিল আজকে আমাদের টোটাল 20টি প্রশ্ন। এএনএম জিএনএম 2023 যে ফিজিক্যাল সায়েন্সের 20টি প্রশ্ন ছিল আমরা এখনই সলভ করে নিলাম। আশা করছি তোমরা প্রতিটি প্রশ্নের যে এক্সপ্লেনেশন দিয়েছি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে একটু পিছিয়ে গিয়ে সেই কোশ্চেনের এক্সপ্লেনেশন শুনবে, আশা করবো তোমরা সকলেই বুঝতে পারবে। এরপরেও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কিন্তু টেলিগ্রাম ডিসকাশন গ্রুপ নয়তোবা এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমাদের ডাউটগুলো তোমরা পোস্ট করতে পারো, তোমাদের সমস্ত ডাউট সলভ করে দেওয়া হবে। এবারে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের কাদের কত মার্কস করে আসছে। ঠিক আছে, এই 20টি প্রশ্নের মধ্যে তোমাদের কত মার্কস আসছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এবারে তোমাদের যে কাজটি করতে হবে সেটি হলো ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তোমরা টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করো, সেখান থেকে পিডিএফটি ডাউনলোড করে নাও। ডাউনলোড করে নিয়ে পিডিএফটি একবার দেখো, ঠিক আছে, কোশ্চেনগুলো একবার চোখেই তোমরা সলভ করার চেষ্টা করো। যদি সলভ করতে পারো তাহলে তো খুবই ভালো, আর যদি কোনো জায়গায় আটকে যাও তাহলে আবার এসে
তোমরা ক্লাসটি কিন্তু দেখতে পারো। তো আশা করি এভাবেই তোমাদের সমস্ত ডাউট তোমরা সলভ করে নিতে পারবে। তারপর যখন তোমরা কমপ্লিট পিডিএফ পড়ে নেবে, এখানে সেকেন্ড লাস্ট স্লাইডে আমাদের এই স্লাইডটি রয়েছে যেখানে লেখা আছে কানেক্ট উইথ আস, আমাদের সাথে তোমরা কীভাবে যুক্ত হবে। এখানে আমাদের সমস্ত পেজ, সমস্ত গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, শুধুমাত্র তোমরা ক্লিক হেয়ারে ট্যাপ করলে সরাসরি আমাদের সেই সমস্ত গ্রুপ অথবা পেজে গিয়ে জয়েন বা ফলো বাটন ট্যাপ করে কিন্তু আমাদের সাথে তোমরা যুক্ত হতে পারবে। ঠিক আছে, আশা করছি তোমরা সকলেই জয়েন করবে। এক্সামের এই কিছুদিন তোমাদের কোশ্চেন প্র্যাকটিস করানো হচ্ছে, আর এক্সামের পরে কাউন্সিলিং প্রসেস রয়েছে, সেই কাউন্সিলিং প্রসেসেও কিন্তু কম্পোজ স্টাডি তোমাদের দারুণভাবে হেল্প করবে। তাই তোমরা এখন থেকেই গ্রুপগুলোতে জয়েন হয়ে থাকো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা যারা যারা ক্লাসটি এখনও দেখছো তোমাদের থ্যাংক ইউ। আশা করছি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটিকে লাইক করে দিও। যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকন ট্যাপ করে নোটিফিকেশন অল করে রাখবে। আর যদি এই সমস্ত ক্লাস কম্পোজ স্টাডি যদি তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাবে যে হ্যাঁ আমাদের জন্য এগুলো হেল্পফুল হচ্ছে। আর তোমাদের বন্ধুবান্ধব যারা এখনও পর্যন্ত কম্পোজ স্টাডির সাথে যুক্ত হয়নি তাদের কাছে লিঙ্ক পাঠিয়ে দাও, তারা যেন কম্পোজ স্টাডির সাথে যুক্ত হতে পারে, কম্পোজ স্টাডির সদস্য হতে পারে, তারাও যেন এখান থেকে কিছু শিখতে পারে। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটি PYQ সলিউশনে। ততদিনের জন্য বাই, পড়তে থাকো, ভালো থাকো এবং সুস্থ থাকো।